নমস্কার, শুভ সন্ধ্যা। চেন্নাইয়ের পি চিদাম্বরম স্টেডিয়াম থেকে পেছনে সমুদ্র মানে মেরিনা বিচটা 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। ভারতের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয়টা মনে হচ্ছে 2.5 কিলোমিটারেরও কাছে। অ্যাকচুয়ালি আমরা শুরু করছি ওয়ান এক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। আমার সঙ্গে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর আপাতত ভারত কেন বলছি মেরিনা বিচ থেকে চিপকের দূরত্বেরও কাছাকাছি, কারণ বাংলাদেশকে বাকি দুদিনে বাকি 6 উইকেটে 358 রান করতে হবে জেতার জন্য। 358 রান করতে হবে বাংলাদেশকে জেতার জন্যে, প্রায় অসম্ভব দেখাচ্ছে। রবিচন্দ্রন অশ্বিন আবার সেই তার অশ্বিনের হাওয়ায় একদম দুলিয়ে দিচ্ছেন বাংলাদেশ ব্যাটিংকে। প্রথম ইনিংসে উইকেটলেস ছিলেন, তারপর আমরা দেখলাম বাহাতে প্র্যাকটিস করছেন মাঝখানে, জানি না কেন বাহাতে প্র্যাকটিস করছিলেন, বিরতির সময় বোঝার হয়তো চেষ্টা করছিলেন রাফটা কোথায়। তিনি এসে আবার 3 উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে। জয়জ্যোতি, ভারতের জয় কত পার্সেন্ট? 95%। 5%-এ রাখছি, যেহেতু ক্রিকেট ম্যাচ কিছু বলা যায় না, তবে একদম ফর্মালিটির পর্যায়ে পৌঁছে গিয়েছে এই ম্যাচ, এটা বলাই যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ঋষভ পান্থের ব্যাটিং 632 দিন পরে এই লঙ্গার ফর্মেটে কামব্যাক করা। আর এই বাংলাদেশের বিরুদ্ধে মিরপুরে 2022 ডিসেম্বরে 93 করেছিলেন, তারপর আজকে এই ধরনের ইনিংস। তার একটা ফর্মুলা, তিনি নিজে বলছেন যে আমার ফর্মুলা হচ্ছে A to B। A to B মানে হচ্ছে অ্যাকর্ডিং টু বল, মানে যেরকম বল আসবে সেই অনুযায়ী তিনি খেলবেন। সেক্ষেত্রে যদি তিনি 89-এও থাকেন, সেক্ষেত্রে অ্যান্ডারসনকে রিভার্স স্কুপ মারতেও পিছু হটবেন না। এবং আজকেও কিন্তু সেই গিফটেড ব্যাটিং আমরা দেখি। আর 85 স্ট্রাইক রেটে রান করছেন, মানে বাঁহাতি সেহবাগ বললেও অত্যুক্তি হবে না। ঋষভ পন্থ অবিশ্বাস্য, জাস্ট অবিশ্বাস্য। 6 নম্বর 6টা টেস্ট 100 হয়ে গেল। মহেন্দ্র সিং ধোনি 90টা টেস্ট ম্যাচে 6টা 100, তিনি ঋষভ পন্থ 34 টেস্ট ম্যাচে 6টা 100। ভাবতে পারেন, 34 টেস্ট ম্যাচে 6টা 100। মহেন্দ্র সিং ধোনি, যিনি ভারতীয় উইকেট কিপারদের মধ্যে, উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ শতরান ছিল, তিনি 90টা টেস্টে 6টা 100। কোথায় গিয়ে ঋষভ পন্থ শেষ করবেন কেউ জানে না। আজকে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে দেখলাম, যেরকম ঋষভ পন্থ খেলেন, স্কুপ, বিভিন্ন ধরনের শট, রিভার্স সুইপ, সেগুলো তো ছিলই। একটা সময়ে তিনি অপোনেন্টকে ডেকে বললেন ইধার ফিল্ডার রাখ। আমি কোনোদিন দেখিনি মিড উইকেটকে ব্যাটসম্যান ডেকে বলছেন এখানে ফিল্ড প্লেসিং করো আমার জন্যে। আমি জানি না ক্রিকেট ইতিহাসে এরম তাজ্জব করে দেওয়া ঘটনা কখনো আছে কিনা, যেখানে একজন ব্যাটসম্যান ফিল্ডিং টিমের ক্যাপ্টেনকে নির্দেশ দিচ্ছেন এখানে ফিল্ডার রাখ। মানে এই লেভেলের তাচ্ছিল্য। ঋষভ পন্থের শট সম্পর্কে বলতে গিয়ে ইংলিশ কমেন্টেটররা বলছেন অ্যারোগেন্স অফ হিজ শটস, অডাসিটি, যেভাবে খেলেন অবিশ্বাস্য। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো সর্বকালের সেরা টেস্ট একাদশে কোনোদিন আমরা দেখবো মহেন্দ্র সিং ধোনির আগে ঋষভ পন্থের নাম বসেছে। কি বলো জয়জ্যোতি? একেবারে। এবং এই কথাটা সৌরভ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগেই বলেছেন যে অল টাইম গ্রেটদের তালিকায় অবশ্যই কিন্তু পড়বে এই ঋষভ পন্থ। আর আজকে যেটা ঘটনা ঘটেছে এটা সত্যিই নজিরবিহীন। 2019 বিশ্বকাপ চলাকালীন মহেন্দ্র সিং ধোনি সাব্বির আলীকে, বাংলাদেশেরই বোলার সাব্বিরকে বলেছিলেন যে এমন একটা জায়গায় ফিল্ড প্লেসমেন্ট রয়েছে সেখানে ফিল্ডার রাখা যায় না, এরকম একটা ঘটনা আমার জানা আছে। তবে এইভাবে যে লং অফ, মিড অফে যেখানে আছে ফিল্ডার, সেখান থেকে ফিল্ডার সরিয়ে এনে ক্যাপ্টেনকে বলছে মিড অনে ফিল্ডার প্লেস করো, এটা দেখা যায়নি। আর সত্যি এই জন্যই হয়তো ঋষভ পন্থ বাকিদের থেকে আলাদা। এবং আরেকটা কথা বলি, যে একটা ক্রিকেটে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে যে কোন ব্যাটসম্যান বেশি অ্যাট্রাকটিভ টু ওয়াচ, এটা মাপার একটা মাপকাঠি আছে। সেটা কি জানেন? যখন আপনার নিজের টিম ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে আপনার ক্রিকেট দেখার জন্য বাইরে এসে বসে। কার জন্য বাইরে এসে বসতো ইন্ডিয়ান টিম? যখন টেন্ডুলকার ব্যাট করতেন, অনেকে বাইরে এসে বাইরে উপভোগ করতো, ড্রেসিং রুমের মধ্যে থাকতো না, কারণ টেলিভিশনে বোঝা যেত না তার ব্রিলিয়েন্সটা। ঠিক একইভাবে ঋষভ পন্থ ব্যাট করার সময় দেখলাম অন্তত 6-7 জন বেরিয়ে এসে বাইরে বসে ঋষভ পন্থের ব্যাটিং দেখছিলেন। এর চেয়ে বড় মাপকাঠি আর কিছু হতে পারে না। আমি আরেকটা, যদি এদিকে যেরকম ঋষভ পন্থ আছেন, রবিচন্দ্রন অশ্বিন আছেন, আমার মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ বাছার জন্য 1 মিনিটও খরচ হবে না, কারণ তিনি রবিচন্দ্রন অশ্বিন তাতে নাম লিখিয়ে বসে আছেন। যদি না বাকি দুদিনে অপ্রত্যাশিত কিছু ঘটে, বাংলাদেশ ব্যাটসম্যানরা 358 রান তুলে দেন, কিন্তু সেটা প্রায় দিল্লি দূরস্থ হয়ে গেছে। এবং গঙ্গা বনাম পদ্মা এই লড়াইতে গঙ্গার জল ফুলে ফেপে যেখানটায় চলে গেছে,
সেখানে পদ্মার পক্ষে ম্যাচ করা খুব ডিফিকাল্ট। আর সবচেয়ে বেশি সমস্যায় বোধহয় সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের গ্ল্যামার বয়, তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা ব্যাটসম্যান, সর্বকালের সেরা অলরাউন্ডার, তিনি এমন একটা প্রেশারে যে আজকেও তামিম ইকবাল বললেন যে সাকিব আল হাসানের যদি চোট থেকে থাকে তাহলে তিনি কি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন? আপনারা মনে রাখবেন যে সাকিব এই তামিমকে 2023-এর বিশ্বকাপ টিম থেকে বাদ দিয়েছিলেন তামিম আনফিট বলে। দেশ জুড়ে বিশাল একটা ইম্প্যাক্ট হয়েছিল, জয়জ্যোতি জানে। স্বয়ং প্রধানমন্ত্রী ইন্টারভেন করেছিলেন, কিন্তু সাকিবকে নড়ানো যায়নি। আজ তামিম কমেন্টেটর বক্সে বসে বললেন যে সাকিব কি জানিয়েছিলেন? কালকে বলেছেন তামিম সাকিবের ইনভলভ হওয়া উচিত। বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটে একটা ছায়াযুদ্ধ চলছে সাকিব ভার্সেস তামিম, এবং কালকে সাকিবকে একটা দুরন্ত ইনিংস খেলতে হবে, কারণ তার জীবনে এই পঞ্চমবার 20 ওভার বা তার বেশি বল করেও জয়জ্যোতি একটাও উইকেট পাননি সাকিব। একেবারে, এবং ওটাই বলতে নিচ্ছিলাম যে আজকে বল করেছে 13 ওভার, কোনো মেডেন নয়, 79 রান, কোনো উইকেট নয়। ইকোনমিটা বলে দিচ্ছি 6.10। এর থেকে পরিষ্কার যে তিনি কিন্তু সেই সাকিব, মানে সেই আগের সাকিব নন। এবং আনফর্চুনেট অবশ্যই যে তার একটা ক্যাচ, মানে তার বলে ঋষভ পান্তের একটা ক্যাচ মিস করেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। তবে তা সত্ত্বেও বলবো যে সাকিব আল হাসান এই মুহূর্তে ক্রিজে রয়েছেন, হয়তো জীবনের ইনিংসটা খেলবেন আগামীকাল। যদি না খেলেন, নাও নট নেভার, মানে এই মুহূর্তে তিনি ক্রুশবিদ্ধ। ব্যাটই তার কথা বলবে, ব্যাটই তাকে বাঁচাতে পারেন। যদি ব্যাট কালকে কথা না বলে তাহলে কিন্তু আবারও নিশানা, তামিম ইকবালের নিশানা আসবে সাকিবের দিকে। শুধু তামিম ইকবাল নয়, গোটা বাংলাদেশ হয়তো নিশানা আসবে, কারণ সাকিব আল হাসানের উপর অনেকটা রিলাই করেছিল টিমের। সবচেয়ে বড় কথা, সারের হয়ে মাত্র কদিন আগে তিনি 63 ওভার বল করেছেন। তাহলে ইনজুরিটা কি করে লাগলো? বাংলাদেশ টিমের ডাক্তার বলছেন সাকিবের কোনো ইনজুরি নেই, তারা অন্তত জানেন না। তাহলে সাকিবের ইনজিয়ার্ড কি করে সাকিব হলেন? নাকি 63 ওভার সারের হয়ে বল করতে গিয়ে তিনি নিজেকে এত বেশি উজাড় করেছেন সেখানে চোট লেগেছে? তাহলে প্রশ্ন, দেশের চেয়ে কাউন্টিকে অগ্রাধিকার দিলেন এই রোমাটার সময়, যখন তিনি, যেটা জয়জ্যোতি বলছিল, ক্রুশবিদ্ধ। এটা খুব ইন্টারেস্টিং একটা দিকে যাচ্ছে। সাকিব আল হাসান কালকে সত্যি জীবনের ইনিংস খেলেন ভালো। যদি না খেলেন, কে বলতে পারে চেন্নাইয়ের মাটিতেই তার জীবনের, ক্রিকেট জীবনের শেষ আন্তর্জাতিক চিত্রনাট্য রচিত হয়ে যাবে না? বলা খুব মুশকিল কোন দিকে যাবে ক্রিকেট জীবনের মতো অনিশ্চিত। কিন্তু আমরা অনেকক্ষণ আলোচনা করছি, এবার সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। জয়জ্যোতি, আমরা একদমই বিরতির আগে একটা কথা বলার, সেটা হচ্ছে যে আপনারা কি 1xBet ইনস্টল করেছেন? যারা যারা ইনস্টল করেননি তারা দেরি না করে এখনই ইনস্টল করে ফেলুন। এবং কিভাবে ইনস্টল করবেন দেখে নিন। লিংক যদি থাকে, লিংকে ক্লিক করতে হবে। তারপর একটা ইন্টারফেস দেখা যাবে। অ্যান্ড্রয়েড আর iOS এর জন্য আলাদা আলাদা লিংক থাকবে। যেটা দরকার সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখাবে। ডাউনলোডের পর ওপেন অপশন দেখাবে। ওপেন অপশনে ক্লিক করুন। তারপর ইনস্টল অপশনে ক্লিক করুন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন। তারপর অ্যালাউ করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে। তারপর নেক্সট করতে হবে। এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে। ফিল আপের পর কনফার্ম করতে হবে। এরপর ডিপোজিট আর কন্টিনিউ অপশন আসবে। আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। প্রথম ইউপিআইতে গিয়ে পেড করতে হবে। স্ক্যানার দেখতে পাবেন। পেড করার পর আপনি খেলতে পারবেন। ফিরলাম বিরতির পরে। স্টেডিয়াম বুলেটিন অনুষ্ঠানে যেটা প্রেজেন্ট করে থাকে 1xBet। কি বলবো বলুন তো, একটু আগে ব্রেকিংয়ে দেখছিলাম, একটু আগে আপনারাও বোধহয় দেখছিলেন যে বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টির আশঙ্কা। এবার তার মানে কি চেন্নাইতেও বৃষ্টি হতে পারে? বৃষ্টি হয়ে বাকি দুদিন বেঁচে যেতে পারে বাংলাদেশ? জয়জ্যোতি দেখে বলছিল ওয়েদার ফোরকাস্টটা যে চেন্নাইতে আজকে রাত্রিরে বৃষ্টি হতে পারে, কিন্তু নিতে হবে তো 6টা উইকেট। খুব কঠিন কাজ কি? একেবারেই নয়। আর এখানে বৃষ্টি দেবতা মনে হয় না বাঁচাতে পারবে বাংলাদেশকে। আর একদম মানে টোটালি ফর্মালিটির পর্যায়ে যদি সাকিব আল হাসান একটা বিরাট কিছু ইনিংসও খেলেন, সেক্ষেত্রেও মনে হয় না যে এখানে ম্যাচ বাঁচানোর কোনো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে অবিশ্বাস্য বলতে হবে, রবিচন্দ্রন অশ্বিনকেও যেভাবে ব্যাটিং করেছেন, যেভাবে বোলিং করেছেন, যখনই কোনো অপরচুনিটি পান এই অশ্বিন তিনি এনক্যাশ করেন। মানে ভারতীয় ক্রিকেটের যেন রানার রবিচন্দ্রন অশ্বিন এখনও ছুটে চলেছেন। অবিশ্বাস্য, 6টা 100,
আজকে আগে ছিল 519 516 উইকেট, আরো 3টে উইকেট পেলেন। কেন তাকে অলরাউন্ডার বলা হয় না আমি জানি না, তাকে কেন স্পেশালিস্ট স্পিনার বলা হয়? যে লোকটা 6টা টেস্ট 100 আছে, 519 উইকেট, অবিশ্বাস্য। তিনি এবং বুমরা আমার মনে হয় ভারতের সর্বকালের সেরা দলে মনোনয়ন পাওয়ার মতো উপযুক্ত। জসপ্রীত বুমরার কথা আমরা রোজই বলছি, যখনই বল নিয়ে ছোটেন, যখনই আসেন যেন মনে হয় এই গেল এই একটা উইকেট পড়লো। কিন্তু অশ্বিন দুরন্ত, এবং তার সঙ্গে আজকে শুভমন গিলের একটা অদ্ভুত ব্যাপার, তিনি ফার্স্ট ইনিংসে রান করেন না, সেকেন্ড ইনিংসে ভালো রান করেন। ওর যত বড় বড় ইনিংস, সে গাব্বার 91 থেকে শুরু করে যে কোনো ইনিংসগুলো সবসময় সেকেন্ড ইনিংসে আসে। সেহবাগের ঠিক উল্টো, সেহবাগ ফার্স্ট ইনিংসে তার অ্যাভারেজ অনেক বেটার থাকতো, সেকেন্ড ইনিংসে কম থাকতো। গিল তা নন, ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ যদি 22 হয়, সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ তাহলে প্রায় 70। আজকে আরেকটা দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল 3 নম্বরে খেলে। একেবারে শুভমন গিল দুরন্ত ব্যাটিং করেছেন আজকে বলতেই হবে। আর 3 নম্বর পজিশনটা নিয়ে কিন্তু একটা খটকা ছিল যে 3 নম্বরে কতটা ফিট। ইংল্যান্ডের বিরুদ্ধে রান পেয়েছেন অবশ্যই 3 নম্বরে, তবে তার আগের ইনিংসগুলোতে খুব বেশি রান পাননি এই 3 নম্বর পজিশনে। তবে আজকে 100 রান করলেন। আর শুভমন গিল একটা কথা বলেছেন খুব সুন্দরভাবে, যে আমি 50-এর পর থেকে আবার নতুন করে ইনিংস শুরু করি। মানে গ্যারি কার্স্টন এই জিনিসটা একটা সময় করতেন তার ক্রিকেটীয় জীবনে, যে 50 রানের পর আবার 1 রান থেকে শুরু করতেন। এই জিনিসটা করেন এবং এইভাবে ক্যাপিটালাইজ করেন। তাই শুভমন গিল এই 3 নম্বর পজিশনটা ভীষণ ইম্পর্টেন্ট পজিশন। রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজার একসময় খেলে গিয়েছেন, তাই এই পজিশনটা সলিড হওয়ার প্রয়োজন। শুভমন গিল কিন্তু ডেলিভার করছেন। গৌতম গম্ভীর, আমরা এখনো তাকে নিয়ে আলোচনাই করিনি, ভারতের নতুন কোচ। একটা কি স্লোগান আছে, নয়া কোচ নই সোচ, একদমই তাই। গৌতম গম্ভীর তিনি কিন্তু আমার মনে হচ্ছে জয়জ্যোতি 3টে মুভ করেছেন গৌতম গম্ভীর এখন অব্দি। এক, বিরাট কোহলির সঙ্গে একটা দারুণ সম্পর্ক করে ফেলেছেন, যার ভিডিও আমরা দেখেছি অন্তত এখন অব্দি। সে ভিডিওটা প্রচারও হয়ে গেছে, আমরা দেখছি তিনি, রোহিত শর্মা, বিরাট একসঙ্গে আড্ডা মারছেন, ড্রেসিং রুমে একটা দারুণ আবহাওয়া, নাম্বার 1। নাম্বার 2, এই ম্যাচে লাস্ট মিনিটে চেঞ্জ করে কুলদীপ যাদবকে বাদ দিয়ে আকাশদীপকে খেলিয়েছেন, ব্রিলিয়ান্ট ডিসিশন। নাম্বার 3, অনেকের নজরে পড়েনি, ঋষভ পন্থকে 6-এ না পাঠিয়ে তিনি 5-এ পাঠাচ্ছেন। ঋষভ পন্থ কিন্তু 6-এ ব্যাট করে থাকেন সাধারণভাবে, KL রাহুলকে 6 পাঠিয়ে দিয়েছেন, যিনি 5-এ আসার কথা। এই 3টে মুভ, ধরে নিচ্ছি রোহিত শর্মার কন্ট্রিবিউশন আছে, কিন্তু নতুন কোচের নতুন সোচ, এটা কিন্তু টিমকে প্রচুর হেল্প করছে। এবং বাংলাদেশ প্রচুর তেড়ে ফুড়ে এসেছিল, বাংলাদেশ ভারতকে 144 রানে আরও 144-6 থেকে ভারত যে ফেরত এলো, এটাতে কিন্তু ভারতীয় ক্রিকেটের শক্তিটা বোঝা যায়, যে অশ্বিন জাডেজা ওই পার্টনারশিপটা না করলে ভারত বিপন্ন হতো। ফেরত এলো, এবং মনে রাখতে হবে অস্ট্রেলিয়া সফরের জন্যে হার্দিক পান্ডিয়াকে তৈরি করা হচ্ছে। মোহাম্মদ শামি যদি তৈরি হয়ে যান, যদি হার্দিক পান্ডিয়াও মাঝখানে চলে আসেন, ইন্ডিয়ান টিম কিন্তু অস্ট্রেলিয়ার জন্য পুরো তৈরি হয়ে যাবে জয়জ্যোতি। একেবারে পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর গৌতম গম্ভীরের মুভগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। গৌতম গম্ভীরের যে মুভগুলো অলরেডি গৌতমদা বললেন, যে কি মুভ নিয়েছেন এক্ষেত্রে, একদম শেষ মুহূর্তে আকাশদীপকে নিয়ে বাজিমাত করেছেন। একই সঙ্গে ঋষভ পন্থের এই যে প্রমোশন, ব্যাটিং অর্ডারে কিছুটা এগিয়ে নিয়ে আসা, এটাও কিন্তু একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে গৌতম গম্ভীরের। ভীষণ রিল্যাক্সড, এই গৌতম গম্ভীরকে চেনা আছে না, মানে মনে হচ্ছে গৌতম গম্ভীরের ভার্সন 2 দেখছি। তিনি বিরাট কোহলি, আজকেও দেখলাম যে তারা বসে খেলা দেখছেন এবং হাসছেন। জানি না এটা অ্যানিমেটেড কিনা, তবে সব কিছু মনে হয় যে স্বপ্ন, তবে এটা এখন সত্যি হয়ে গিয়েছে, স্বপ্ন হলেও সত্যি। তাই এই জিনিসটা চলতে থাকুক। সামনে অবশ্যই ইন্ডিয়া নিউজিল্যান্ড, বিশেষ করে বর্ডার গাভাস্কার সিরিজ আসছে, এই মেলবন্ধনটা দরকার। আর যশস্বী জয়সওয়াল একটা ভাইটাল কথা বলেছেন, তিনি বলেছেন যে এই মুহূর্তে ড্রেসিং রুম যেন একটা হ্যাপি ফ্যামিলি, অল ইজ ওয়েল ড্রেসিং রুমে। কিন্তু আমি আবার বলবো যে অশ্বিন জাডেজার পার্টনারশিপটা ওয়াজ ভেরি ভেরি ক্রুশিয়াল। সুভাষ ভৌমিকের একটা বিখ্যাত কথা আছে যে চললে সুন্দরী চম্পা, আর যদি না চলে তাহলে বাড়িতে যে ছেলেটা কাজ করে সেই পাঁচু। চললে সুন্দরী চম্পা, চলেছে। অশ্বিন আর জাডেজা ওই পার্টনারশিপে বাঁচিয়ে দিয়েছেন ভারতকে বলতে গেলে। ওই পার্টনারশিপ না হলে ভারত খুব বিপন্ন অবস্থায় দেখা দিত, এবং এই পার্টনারশিপ হবে না কেন, কারণ এরা দুজনই কিন্তু সলিড অলরাউন্ডার। জাডেজা যেরকম ব্যাটিং করেন, যেরকম বোলিং করেন, তেমন ফিল্ডিং করেন। অশ্বিনের তো কথাই নেই। এবং আমি এখনও জানতে আগ্রহী, হয়তো টেস্ট ম্যাচের পর জানা যাবে, যে আজকে বিরতিতে বাহাতে কেন ব্যাট করছিলেন অশ্বিন। একেবারে বাহাতে ব্যাট করছিলেন, পেছনে দাঁড়িয়েছেন ধ্রুব জুড়েল। হয়তো এই জন্যে আবার বলছি যে একটা রাফ ক্রিয়েটেড হয়েছে, তিনি বোঝার চেষ্টা করছিলেন বাহাতে ব্যাট করে যে বাহাতি ব্যাটসম্যানরা আছেন বাংলাদেশে কোথায় বল ফেলবো, কোন জায়গাটা, আন্দাজটা হয়তো আরো নিখুঁত করছিলেন।
প্রথম ইনিংসে উইকেট পাননি, টেস্ট সেঞ্চুরি করেছেন, তো কি অশ্বিন উইকেট না পেলে একেবারে। তার খিদেটা বাড়তেই থাকে। তো কালকে রবিবাসরীয় সকাল চেন্নাইতে অশ্বিনের জন্য, মানে ঘরের ছেলে অশ্বিনের জন্য কি নিয়ে অপেক্ষা করছে আমরা আগ্রহের সঙ্গে দেখব। আপাতত চলে যাই একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, বিরতির পর আরো ইন্টারেস্টিং আলোচনা হবে, আবার আপনাদের সঙ্গে ফিরছি, টিভির সামনে থাকবেন প্লিজ। ফিরে এলাম ওয়ান এক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিনে। আমরা দেখতেই পাচ্ছেন এই অনুষ্ঠানটা লাইভ হচ্ছে, রাত্রি 9টার সময় রোজ হয়। আমি একটু আগে অনুষ্ঠানে বসার আগে গেছিলাম ইস্টবেঙ্গল তাঁবুতে। ইস্টবেঙ্গলের আজকে এজিএম ছিল, কিন্তু শুধু সেজন্য যাইনি, একটা খবর জোগাড় করতে গেছিলাম যে কালকে কোচিতে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ম্যাচে আনোয়ার আলী খেলছেন কি খেলছেন না। শুনলাম তিনি খেলছেন, প্রথম তো আত্মপ্রকাশ ঘটছে, কিন্তু এই ব্যাপারে আমার মনে হয় বেস্ট বলতে পারেন অনেক দশক ধরে যিনি ময়দান কভার করছেন, সেই কলকাতা টিভির সিনিয়র ফুটবল প্রতিনিধি সঙ্গীতা দে। আমরা একটু সঙ্গীতাকে ধরার চেষ্টা করি। সঙ্গীতা, একটু বলতে পারো কালকের ম্যাচে কি হতে যাচ্ছে, আনোয়ার খেলবেন কিনা? দেখুন, এই জানার আগ্রহ বা এই উৎসাহটাই এখন ইস্টবেঙ্গল সমর্থক থেকে শুরু করে সকলের মধ্যে, যে আগামীকালকে প্রথম একাদশ থেকে খেলবেন কি না। কারণ এই নানা রকম একটা সমস্যা চলছিল, তিনি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে পারবেন কিনা, তাকে নিয়ে যে দড়ি টানাটানি চলছিল মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে, সেই ডার্বিটা ইতিমধ্যেই আনোয়ার জিতে গিয়েছেন। এবং ইস্টবেঙ্গল বোধহয় আনোয়ারকে পাওয়ার ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাস ছিল। প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাদের সিদ্ধান্ত জানানোর আগে থেকেই যে লাল হলুদ জার্সি গায়ে আনোয়ার খেলতে পারবে ইস্টবেঙ্গলে, এবং যতক্ষণ না পুনরায় তার বিষয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত হচ্ছে ততদিন তার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলা নিয়ে কোনো অসুবিধে নেই। তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাস, তিনি কিন্তু যতদিন তার ওপর থেকে সাসপেনশন চলছিল আনোয়ারের ওপরে, ততদিনও আনোয়ারকে প্রথম একাদশে খেলার মতো তৈরি করেছিলেন। এবং গতকাল টিম যখন কোচিতে গেছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএল এ তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে, সেই সময় দলের সঙ্গে তো গেছেন, এবং কালকে টিম কোচিতে পৌঁছানোর পর সন্ধ্যের দিকে অনুশীলনে নেমেছিল, এবং সেখানে কিন্তু প্রথম একাদশকে সামনে রেখে যে অনুশীলনটা কার্লোস কুয়াদ্রাস করেছিলেন, সেই অনুশীলনে আনোয়ার ছিলেন। এবং সেন্ট্রাল ডিফেন্সে হেক্টর ইয়োসোর পাশে তাকে রেখেই কিন্তু অনুশীলনটা করিয়েছেন। আজকে সন্ধ্যে 7টার সময় থেকে কোচিতে ইস্টবেঙ্গল প্রস্তুতি করেছে কালকে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলার জন্য। সেখানেও শোনা গেছে, আমরা ফোন করে যখন খবর নিয়েছি টিমের ব্যাপারে, যে কোচ কিন্তু আনোয়ারকে রক্ষণে রেখেই প্রথম একাদশে দল সাজানোটা সেইভাবে মাথায় রেখেই আনোয়ারকে অনুশীলন করিয়েছেন। সুতরাং এই যে রক্ষণ নিয়ে ইস্টবেঙ্গলের একটা দুশ্চিন্তা ছিল, পরপর 3টে টুর্নামেন্টে 3টে ম্যাচে হার, এবং আইএসএল এর প্রথম ম্যাচেও হার। কার্লোস কিন্তু বলেছিল, আমরা প্রথম ম্যাচটা হেরেছি ঠিকই, আমার তা নিয়ে কোনো চিন্তা নেই, অনেকগুলো গোলের সুযোগ তৈরি হয়েছে, গোল হয়নি সেখান থেকে, এটা ঠিক কথা, কিন্তু রক্ষণের দুর্বলতাটা অনেক বেশি করে কাটাতে হবে। যে আনোয়ার থ্যাংক ইউ সঙ্গীতা, একদম ঠিক যে সঙ্গীতা একদম পুরো প্র্যাকটিসে কি হয়েছে সেটাও বলে দিলেন, প্র্যাকটিসে প্রথম একাদশ, এবং সেটাই ইস্টবেঙ্গল তাঁবুতে সবাই বলছেন আনোয়ার কালকে খেলছেন, এবং আনোয়ার খেললে একজন বিদেশিকে ডিফেন্স থেকে তুলে বাড়তি একজন অফেন্সে খেলানো যাবে। 2 নম্বর হচ্ছে যে ইস্টবেঙ্গল গত বছর কোচিতে গিয়ে কেরালা ব্লাস্টার্সকে 4-2 হারিয়েছিল, কিন্তু সল্ট লেকে আবার 1-2 হেরে যায়, যুব ভারতে হেরে যায়। তাই ইস্টবেঙ্গল কর্মকর্তারাও খুব এই ম্যাচটার দিকে সাগ্রহে তাকিয়ে আছেন। এবং আমি বলবো কার্লোস কুয়াদ্রাস, যিনি কটকে কলিঙ্গ কাপ জেতার পর ইস্টবেঙ্গল জনতার নয়নের মণি হয়ে উঠেছিলেন, তাকে কিন্তু শিগগির জিততে হবে, কারণ তিনি যদি ক্রমাগত টিম হারে বা ড্র করে, তাহলে কবে যে তিনি সাকিব আল হাসানের মতো ডেঞ্জার জোনে চলে যাবেন, তাহলে কিন্তু তার কিন্তু কোনো গ্যারান্টি নেই যে তিনি যাবেন না। কারণ একটা অংশ কথা বলতে শুরু করেছেন যে অ্যাকচুয়ালি তিনি ট্যাকটিক্যালি খেলা চলাকালীন তার ম্যাচ রিডিং যথেষ্ট ভালো কিনা। পরে কোনো একটা অনুষ্ঠানে সঙ্গীতাকে এই নিয়ে জিজ্ঞেস করব। এবং জয়জ্যোতি, তবে কালকের দিনটা জমজমাট, ওদিকে কোচিতে ইস্টবেঙ্গল আনোয়ার সহ, এদিকে চেন্নাইতে
সাকিবের বিরুদ্ধে আশ্বিন। একেবারে একদম জমজমাট রবিবার। আর আরেকজনের কথা বলে রাখি, ফুটবলের কথাই বলছি, যে দিমিত্রিয়াস, তার দিকেও নজর থাকবে। এই দিমিত্রিয়াস কিন্তু কেরালা ব্লাস্টার্সের হয়ে এর আগে দুটো মরশুমে 10 এবং 12 গোল করেছেন। তিনি ইস্ট বেঙ্গল জার্সিতে নামবেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, তাই তার দিকেও নজর থাকবে। একটা লাল হলুদ গন্ধ পাচ্ছি মশাল জ্বলবে কাল কোচিতে, একটা লাল হলুদ গন্ধ পাচ্ছি। যাই হোক, আমার মনে হয় যে কালকের দিনটা ওই জন্য খুব জমজমাট হবে। কালকের জিনিসটা একটা জমজমাট হতে বাধ্য ম্যাচ, সব কিছু নিয়ে। আবার বলছি, দাক্ষিণাত্যে যখন ক্রিকেট একদিকে, আরেক দিকে কিন্তু রয়েছে ফুটবল, আমাদের চোখ থাকবে সেদিকে। এবং অবশ্যই আমরা স্টেডিয়াম বুলেটিনে এসে আপনাদের সমস্ত হাড়ির খবর দেওয়ার চেষ্টা করব। শেষে বলি, সবাই চান সাকিব আল হাসান এত দিয়েছেন ক্রিকেটকে, কালকের দিনটা যেন তার বিদায় বেলা না হয়ে যায়। আজকের মতো চলি, শুভরাত্রি।